ইজতেমা ময়দানে হত্যায় জড়িতদের ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ঘটনাস্থলের ৩ কিলোমিটারে ১৪৪ ধারা জারি। যে ৪ জন হত্যা হয়েছে তাদের জন্য এবং যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক মন্ত্রী বাবর সহ 4 আসামি খালাস, পরেশ বড়ুয়ার যাবজ্জীবন, 6 জনের 10 বছর করে কারাদণ্ড। 4 জন খালাস, 8 জনের সাজা আপনার ওই যে 25B-তে ওটা ডেথ থেকে কমিয়ে এনে 10 বছর করেছেন। সুনির্দিষ্ট দিনক্ষণ সহ নির্বাচনের তারিখ চাই বিএনপি, 31 দফা বাস্তবায়ন করে জবাব দেয়া হবে ষড়যন্ত্রকারীদের। আমরা যদি 31 দফা সফল করতে পারি, তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। এবং রেমিটেন্সে বেশি আসা ব্যাংকগুলো ধ্বংস করেছে আওয়ামী লীগ। সরকারি কাজের সুযোগ পাবেন আন্দোলনে চাকরি হারানো প্রবাসীরা, বললেন 2 উপদেষ্টা। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শরীফ রওশন, আমি গালিব ইবনে রিয়াজ। ইজতেমা ময়দানে হত্যায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে সাদ ও জোবায়ের পন্থীদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। এদিকে ইজতেমা ময়দানে দুপক্ষের সংঘর্ষে মৃত্যুর পর ঘটনাস্থলের 3 কিলোমিটারে 144 ধারা জারি করেছে পুলিশ। আরও জানাচ্ছেন আজহার লিমন। টঙ্গী ইজতেমা ময়দান দখল নিয়ে সাতপন্থী ও জোবায়েরপন্থীদের সংঘর্ষ রূপ নিয়েছে হতাহতের ঘটনায়। সংঘর্ষে এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ, আহত শতাধিক। এ ঘটনায় এখন উত্তপ্ত টঙ্গীর ইজতেমা ময়দান ও সংলগ্ন এলাকা। পরিস্থিতি শান্ত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বুধবার দুপুরে সচিবালয়ে মাওলানা সাদের অনুসারীদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার এই বৈঠক তারই অংশ। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাতপন্থীরা জানান, সংঘর্ষ এড়াতে সরকার তাদেরকে মাঠ ছেড়ে দেবার যে অনুরোধ করেছে তাতে তারা সম্মত হয়েছেন। ইজতেমা ময়দান ছেড়ে সাদ অনুসারীদের এই নেতা কামারপাড়ার পশ্চিম পাশের মার্কাজে চলে যাওয়ার আহ্বান জানান। মাঠটা ছেড়ে দিয়ে আমরা কামারপাড়া রোড দিয়ে আমাদের পশ্চিম পাশে যে মার্কাজ আছে, মার্কাজের দিকে আমরা সেখানে দিকে গিয়ে যার যার মতো করে আমরা সেখানে সিদ্ধান্ত নিয়ে যার যার মতো করে চলে যাব। আর এই কামারপাড়া দিয়ে বের হওয়ার জন্য, ব্রিজ দিয়ে বের হওয়ার জন্য যাবতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাবতীয় সহযোগিতা আমাদেরকে করবেন, তো ওনারা ওখানে সেফটি সিকিউরিটি এনশিওর করবেন। এরপর একই জায়গায় মাওলানা মামুনুল হকের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জোবায়েরপন্থীরা। তারা হত্যাকাণ্ডের বিচার দাবি করেন, প্রতিশ্রুতি দেন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নিচ্ছে তারা তার সঙ্গে আছেন। যেটা কোনোভাবেই সংঘর্ষ ছিল না, বরং রাতের অন্ধকারে অতর্কিতে এক পক্ষের হামলা ছিল এটা। এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিবর্গকে গ্রেফতার করতে হবে। যথাযথভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য যা প্রস্তুতির প্রয়োজন সেই প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে প্রশাসন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে, সেই আশ্বাস তারা দিয়েছেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আর যাই হোক খুনিদের ছাড় দেয়া হবে না। ইজতেমার তারিখ নিয়ে দুপক্ষ একটা সমঝোতায় পৌঁছাবে আশা করেন তিনি। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। ডেট 2টা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়েরা আলোচনা করুক, আলোচনা করার পরে আমরা একটা সিদ্ধান্ত নেব। তাবলিগের সাদ ও জোবায়েরপন্থীদের বিরোধের ঘটনা নতুন নয়। সব পক্ষকে শান্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আজহার লিমন, এখন, ঢাকা। দর্শক, টঙ্গী ইজতেমা ময়দানের আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, জানাবেন যে উভয় পক্ষেই ইজতেমার ময়দান ছেড়ে গিয়েছে কিনা, আর আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সম্পর্কেও জানতে চাই।
আমরা দেখেছি যে দুপুরবেলা অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসলো ইজতেমা ময়দান এবং এর আশপাশের 3 কিলোমিটার এলাকায় যখন 144 ধারা জারি হলো এবং উভয় পক্ষের যারা জ্যেষ্ঠ মুরব্বী রয়েছিলেন তাদের সাথে সরকার যখন বসলো একটা সিদ্ধান্ত আসলো তখন থেকেই অর্থাৎ দুপুর 3টার পর থেকে আমরা দেখেছি পুরো ইজতেমা ময়দানের যেই দৃশ্য সেটি পাল্টাতে থাকে। অর্থাৎ ইজতেমা ময়দানে যারা অবস্থান করছিলেন উভয় পক্ষেরই অর্থাৎ সাদপন্থী এবং জুবায়েরপন্থী উভয় পন্থীর লোকজন রেখে আমরা দেখেছি যে তারা ইজতেমা ময়দান ছাড়তে শুরু করে। এবং এখনকার চিত্র যদি বলতে চাই যে এখনও আমরা দেখছি যে অনেকেই অবস্থান করছেন অর্থাৎ যারা দূর দূরান্ত থেকে এসেছেন, যেহেতু ইজতেমাটি একটি বাৎসরিক কার্যক্রম এই তাবলিগ জামাতের, সেই হিসেবে তারা বিভিন্ন এলাকা থেকে আসে অর্থাৎ দেশের পুরো 64 এলাকা থেকেই বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসেছেন। তারা মূলত যাচ্ছেন, যেহেতু দূর দূরান্ত যাবে তারা অনেকেই দেখছে তারা গাড়ির জন্য অপেক্ষা করছেন। আমি এই মুহূর্তে রয়েছি কামারপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায়। এইটি মূলত ঢাকা সিটি কর্পোরেশনের তুরাগ এলাকায় পড়েছে। এখানে আমরা দেখছি যে অনেকেই তারা গাড়ির জন্য অপেক্ষা করছেন যারা দূর দূরান্ত যাবে। এছাড়া ইজতেমা মাঠের যে চিত্রটি কথা বলছিলাম সেটি হচ্ছে পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছে এখন ইজতেমা মাঠ এবং এর আশপাশের এলাকা। আর নিরাপত্তার কথাটি যেটি বলছিলেন, আমরা দেখেছি যে যেহেতু এটি গাজীপুর এবং ঢাকা দুইটি অংশে পড়েছে, তুরাগের পূর্ব পাশে আমরা দেখেছি যে গাজীপুর অর্থাৎ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বাধীন আমরা বিভিন্ন সদস্যদের দেখেছি কাজ করতে এবং যে পশ্চিম পাশে রয়েছে এখানে আমরা দেখেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ এই দুইটি মেট্রোপলিটন পুলিশের আমরা দেখেছি তৎপরতা, পাশাপাশি সেনা সদস্যদের উপস্থিতি দেখেছি এবং পর্যাপ্ত যে নিরাপত্তার যে বিষয়টি সেটি আমরা গতকাল রাত থেকেই বলা চলে যে দিচ্ছেন এবং সকাল হওয়ার পরে আরও দেখেছি আমরা এবং সারা দিন আজকে আমি এখানে ছিলাম, এখানে দেখেছি যে সেনা সদস্যদের টহল এবং 2 মেট্রোপলিটনের যে পুলিশ সদস্য রয়েছে তারাও যাতে নিরাপত্তায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই বিষয়টি দেখেছেন। এবং যেটি বলছিলাম যে দুপুর 3টার দিকে মূলত এই ইজতেমা ময়দানের মাঠ তারা ছাড়তে থাকেন এবং এখন বলতে গেলে মাঠে আর কেউ নেই, শুধু পাশের এলাকায় রয়েছে অর্থাৎ যারা দূর দূরান্তে যাবে। এখন যে কাফেলাটি আমরা দেখাচ্ছি ইজতেমার এই কাফেলাটি মূলত পাবনায় যাবে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দূর দূরান্তের অর্থাৎ এই যেহেতু এটি একটি বাৎসরিক একটি আয়োজন এই ইজতেমার, সেই বিষয়টিকে কেন্দ্র করে যেহেতু দূর দূরান্ত থেকে মানুষ আসে এই দূর দূরান্তের মানুষগুলোই এখন যাচ্ছে এবং ইজতেমার ময়দানের যে চিত্র সেটি একেবারেই ফাঁকা এবং আশপাশের যে নিরাপত্তার যে বিষয়টি সেটি এখন আমরা দেখেছি সেনাবাহিনী এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অবস্থান রয়েছে এবং তারা চেষ্টা করছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় দেখেছে। এবং এখানের মুসল্লিরা যেটি বলছেন যে বিশ্ব ইজতেমার যেই ঐতিহ্য যেই সৌন্দর্য সেটি যাতে ভবিষ্যতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, কোনো ধরনের ব্যত্যয় না হয় সেই বিষয়টি তারা দাবি জানিয়েছেন। ইজতেমা ময়দানের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাঝার ইমন। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 4 জনকে মৃত্যুদণ্ড থেকে সরাসরি খালাস দিয়েছেন হাইকোর্ট। আর উলফা নেতা পরেশ বড়ুয়াকে দেওয়া হয়েছে যাবজ্জীবন। বাকি 6 আসামিকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার তদন্ত সঠিকভাবে হয়নি ও আসামিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ না থাকায় খালাস ও দণ্ড কমিয়ে দেওয়া হয়েছে বলে রায়ে উল্লেখ করেন উচ্চ আদালত। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর তীরে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের সংরক্ষিত জেটি ঘাটে 2টি মাছ ধরার ট্রলার থেকে বিপুল পরিমাণ অস্ত্র খালাস করে ট্রাকে তোলার সময় আটক করে পুলিশ। পরে তদন্তে দেখা যায় চীনের তৈরি এসব অস্ত্র গোলাবারুদ সমুদ্রপথে আনা হয় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সীমান্ত পাড়ি দিয়ে ওই চালান ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল। এসব ঘটনায় দায়ের করা মামলায় 2014 সালের 30 জানুয়ারি তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ডিজিএফআই ডিজি রেজ্জাকুল হায়দার, এনএসআই ডিজি আব্দুর রহিম, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 14 জনের ফাঁসির রায় দেন চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল 1। পরে একই বছরের 6 ফেব্রুয়ারি মামলার রায় ও অন্যান্য নথি অনুমোদনের জন্য হাইকোর্টে আসলে আপিল করে 2 পক্ষই। দীর্ঘদিনের শুনানি শেষে বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 4 জন আসামিদের বিরুদ্ধে 10 ট্রাক অস্ত্রে কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়নি, তাই 4 আসামিকে খালাস দেয়া হয়। কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে, কিন্তু এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায়ই উনি দেখছেন যে না, এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। তো কাজেই আমরা এটাই বলার চেষ্টা করেছি এবং এটা আমরা কোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি, বিশেষ করে যারা খালাস হয়েছে তাদের বিষয়ে। উলফা নেতা পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন সাজা দিয়েছেন হাইকোর্ট। রায়ে বলা হয়, 10 ট্রাক অস্ত্র চালানের মামলায় তদন্ত সঠিকভাবে হয়নি।
আদালত দেখবে সঠিক ইনভেস্টিগেশন হয়েছে কিনা, প্রপার ব্যক্তির বিরুদ্ধে প্রপার চার্জ এবং সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে কিনা। জনাব লুৎফুজ্জামান বাবরকে মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে। এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম, শিকার, এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। তার বিরুদ্ধে প্রথম অভিযোগ আনা হয়েছিল যে তিনি 5 জনকে প্রভাবিত করে মুক্তি দিয়ে দিয়েছিলেন। এই 5 জনই আদালতে ছিল, 5 জনই হাজির ছিল, 5 জনই 164 ধারা জবানবন্দি করেছে। সুতরাং 5 জনকে মুক্তি দেওয়া হয় নাই। জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও এনএসআইর সাবেক ডিজি আব্দুর রহিম মারা যাওয়ায় তাদের মামলার রায় থেকে বাদ দেওয়া হয়। জাহিদ হাসান, এখন ঢাকা। দেখছেন সান্ধ্যবাজার। বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়নের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের জবাব দেয়া হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে টাঙ্গাইলে বিএনপি আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। জনগণের আস্থা, এই যে জনগণের বিশ্বাস, এগুলিকে আমাদের ধরে রাখতে হবে। যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী, যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যারা চায় না এই দেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক, স্বাবলম্বী হোক, যারা এটা চায় না, আমরা যদি 31 দফা সফল করতে পারি, তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের কাছে যে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রত্যাশা করা হয়েছিল তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পরেও প্রেস সচিবের সময় বাড়ানোর চেষ্টা ভালো লক্ষণ নয় বলে মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদের। বুধবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন জাওয়াত মাহমুদ। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন। এরপর থেকেই প্রতিক্রিয়া জানাতে থাকে রাজনৈতিক দলগুলো। বুধবার রাজধানীর করাইলে বিশেষ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে এ নিয়ে প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি যে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রত্যাশা করেছিল তা পূরণ হয়নি। এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়া। সেই লক্ষ্যে কিছু প্রয়োজনীয় সংস্কার, আইনি সংস্কার, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে। সেগুলোর জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই 4 থেকে 6 মাসের বেশি লাগার কথা নয়। সুতরাং গণতান্ত্রিক যাত্রা পথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি, সেই আহ্বান জানাবো অন্তর্বর্তী সরকারের কাছে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারতীয় সরকার ও দেশটির মিডিয়ার অপপ্রচার এবং আগ্রাসনের প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর প্রেস সচিবের সময় বাড়ানোর চেষ্টা ভালো লক্ষণ নয়। কোনটা বিশ্বাস করব? প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের শেষের দিকে এবং 26-এর প্রথম দিকে নির্বাচন হতে পারে। পরের দিনই ওনার প্রেস সচিব বললেন এটা আবার 26-এর জুন পর্যন্ত এটা যেতে পারে। প্রেস সচিব মহোদয়, আপনি তো সরকারি চাকরি করেন, বেতন নেন, আপনি কোত্থেকে এই ক্ষমতা পেলেন যে আপনি আপনার প্রধান উপদেষ্টাকেও ক্রস করে চলে গেলেন? কাজে আমাদের জানতে আগ্রহ হয়। অপরদিকে রাজধানীর কাকরাইলে ভারতীয় পণ্য বর্জন ও দেশীয় পণ্য ব্যবহারে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার না করতে পেরে ভারতের গাত্রদাহ হচ্ছে। আজকে পার্শ্ববর্তী দেশ থেকে বলে আমরা যদি আদা না দেই, আমরা যদি রসুন না দেই, আমরা যদি পেঁয়াজ না দেই, আপনারা খেতে পারবেন না। প্রচুর আলু উৎপাদন হয় বাংলাদেশের সর্বত্র, বিক্রমপুর এবং নর্থ বেঙ্গলে প্রচুর আলু, এবং এই সিজনে অনেক সময় 3 টাকা 4 টাকা কেজি হয়ে গেছে। কিন্তু সেই আলু কেন আজকে 75 টাকা, 80 টাকা, 85 টাকা? এটা শেখ হাসিনার সেই ব্যর্থ নীতির কারণে, এবং 2023 তিনি ক্ষমতায় ছিলেন, তিনি ভারত থেকে আলু আমদানি করলেন। অর্থাৎ
গোটা জাতিকে, গোটা দেশকে ভারতের উপর নির্ভরশীল করার জন্য যা যা করা দরকার শেখ হাসিনা সেই কাজগুলো করেছে। সংস্কার ও নির্বাচনে অন্তর্বর্তী সরকারের কালক্ষেপণ দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলে মনে করেন বিএনপি নেতারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। দেশে বেড়েই চলছে ডেঙ্গুর প্রকোপ। ঢাকা ছাড়াও আক্রান্তের সংখ্যা বাড়ছে অন্যান্য জেলাগুলোতেও। রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে, ফলে চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টরা। সবশেষ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১১ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯,২৯৫ জনে। বিশেষজ্ঞরা বলছেন, রোগীর অসচেতনতা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীর যথাযথ চিকিৎসা না করেই অন্য হাসপাতালে রেফার করা, স্বাস্থ্য ব্যবস্থাপনা সিস্টেমের দুর্বলতা প্রতি বছরই ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়াচ্ছে। সান্ধ্যবাজারে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সান্ধ্যবাজার। ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া ৩ শিক্ষার্থীর হত্যার প্রতিবাদে চট্টগ্রামের ১৬ শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, বিক্ষোভ কর্মসূচি থেকে কি কি দাবি জানানো হচ্ছে? সারা দেশের মতো চট্টগ্রামও ফুসে উঠেছে যেই ৩ শিক্ষার্থী হত্যা হয়েছে বা গুপ্ত হত্যার ঘটনা ঘটেছে। আমরা আজকে চট্টগ্রামে বেশ কয়েকটি কর্মসূচি দেখেছি, তার মধ্যে সবচেয়ে বড় যে কর্মসূচি সেটি হচ্ছে চট্টগ্রামের ১৬ শহরে, এবং এখানে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত এই আয়োজনটি করেছে। তবে আমরা দেখছি যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু অংশ নিচ্ছেন, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রনেতা আছেন, সাধারণ শিক্ষার্থী আছে, তারাও কিন্তু অংশ নিচ্ছে। এবং তাদের একটাই দাবি যে এই হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর যে হত্যাকারীদের গ্রেপ্তারে যে আলটিমেটাম দেওয়া হয়েছিল সেই ৭২ ঘন্টা পেরিয়ে গেল, আসলে এখনও কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা প্রশ্ন তুলছেন আসলে যে তারা শোকের পাশাপাশি এই ঘটনায় অনেকটাই ক্ষুব্ধ। এবং আমরা যেটি দেখছি যে এখানে যারা বক্তা ছিলেন, এখানে একটি সমাবেশের মতো তারা করেছেন, এবং সমাবেশে তারা প্রশ্ন তুলেছেন যে আসলে যেই শিক্ষার্থীদের কাঁধে ভর করে বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে, সেই বাংলাদেশে আসলে শিক্ষার্থীদের কেন রাস্তায় পড়ে থাকছে, এবং যাদের কাঁধে চড়ে সরকার, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তী সরকারের যে ভূমিকা, যে নির্লিপ্ত ভূমিকা, সেটি নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এবং তাদের পাশাপাশি তারা চট্টগ্রাম থেকে নতুন করে আবার আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দিচ্ছেন। তারা বলছেন যে আসলে এই ঘটনাগুলো আসলে আইন শৃঙ্খলার যে চরম অবনতি সেটিকেই তুলে ধরছে, এবং এটিকে তারা অশনি সংকেত হিসেবেই তুলে ধরছেন। তারা বলছেন যে আসলে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তারা কিন্তু এইসব যারা এই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছেন বা যারা হত্যাকারী তাদেরকে ঠেকিয়ে যাবেন। তবে এখানে যে বিষয়টি দেখছি যে আসলে তাদের কণ্ঠে মুহুর্মুহুর স্লোগান ভেসে উঠছে, এবং তারা বক্তব্যে তাদের যে বিষয়গুলো বারবারই আসছে যে আসলে এই বিপ্লব এখনও শেষ হয়নি, কিন্তু বিপ্লব শেষ হওয়ার আগেই এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে সেগুলো একেবারেই অনভিপ্রেত, এবং এই হত্যাকাণ্ডগুলোর বিচার তারা দাবি করছেন। পাশাপাশি ভারতীয় আগ্রাসনের বিষয়টি আসছে, ভারতের প্রধানমন্ত্রীর যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস নিয়েও কিন্তু এখানে তারা প্রতিবাদের দাবি জানাচ্ছেন। এবং বিশেষ করে সরকারের পক্ষ থেকে যেই দোষীদের গ্রেপ্তারের যেই আলটিমেটাম দেওয়া হয়েছিল বা যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি কিন্তু পূরণ করতে না পারার কারণে এখানে শিক্ষার্থীরা তাদের ক্ষোভ প্রকাশ করছেন। এবং এখানে অনেকেই কিন্তু বক্তব্য রেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের অনেকেই কিন্তু এখানে আছেন। এবং তারা বলছেন যে আসলে এই হত্যাকাণ্ডটি আসলে দেশের আইন শৃঙ্খলা বাহিনী আরো আগেই তারা যদি ব্যবস্থা নিত তাহলে কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড হতো না। তারা কিন্তু নিরাপত্তাহীন বোধ করছেন, এবং তারা বলছেন যে আসলে এর পেছনে আসলে মূলত যারা দোষর ছিল, যারা আওয়ামী দোষর, তাদেরকে মূলত দায়ী করছেন। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করছেন যে আসলে এই হত্যাকাণ্ডগুলো যাতে দ্রুত সমাধান করা যায়, কিংবা যারা এর জন্য দায়ী বা মূল যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা দাবি তারা তুলছেন। এবং আমরা যেটা দেখেছি যে আসলে চট্টগ্রামের এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু আজকে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন।
এবং 16 শহরের এই কর্মসূচি তারা শেষ করবেন একটি বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে এবং তারা একটাই দাবি তুলছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না যায় কিংবা দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের যে প্রক্রিয়া সেটা যদি শুরু করা না যায় তাহলে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচি পালন করবেন। গালিব। 3 ছাত্র হত্যার প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন চট্টগ্রামের 16 শহরে। সেখান থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য চাকরি হারিয়ে দেশে ফেরত আসা প্রবাসীদের সরকারি কাজেরও সুযোগ দিতে যাচ্ছে সরকার, সাথে সুযোগ হবে ভোটাধিকার প্রয়োগেরও। প্রবাসী দিবসের আলোচনায় এই সুখবর দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রেমিটেন্স পাঠানোতে শীর্ষে থাকা ইসলামী ব্যাংকগুলো টার্গেট করে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার। আরও জানাচ্ছেন নাইম আবির। হাজার মাইল দূরে থেকেও প্রিয় মাতৃভূমির সংকটে সর্বস্ব দিয়ে পাশে ছিলেন প্রবাসীরা। তাদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচি শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন অফলাইনেও তারা সরব ছিলেন। জেল জরিমানার কবলেও পড়তে হয়েছে তাদের। প্রবাসীদের এমন ত্যাগের কথা বরাবরই স্মরণ করে এসেছে অন্তর্বর্তী সরকার। সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মুক্তি, ইসরায়েলে হামলার পর লেবানন থেকে হাজারের বেশি বাংলাদেশিকে সরকারি খরচে ফিরিয়ে আনা, বিমানবন্দরে সেবার মান বৃদ্ধি করা এর অন্যতম উদাহরণ। এবার বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য চাকরি হারিয়ে দেশে ফেরত আসা প্রবাসীদের সরকারি কাজেরও সুযোগ দিতে যাচ্ছে সরকার। সুযোগ হবে ভোটাধিকার প্রয়োগেরও। প্রবাসী দিবসের আলোচনায় এসব সুখবর দেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমাদের দেশের যারা বাইরে পড়াশোনা করে এক্সপার্ট হয়েছেন এবং তারাও অন্যদের থেকে কোনোভাবেই কম নয়, তাদেরকে আপনারা সেখানে হায়ার করতে পারেন এবং সরকারি বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রেও আমরা তাদেরকে হায়ার করার দিকটি বিশেষভাবে গুরুত্ব দিব। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর গত বছরের তুলনায় এই সময়ে 26% রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে, অথচ ফ্যাসিস্ট সরকার টার্গেট করে সেই ব্যাংকগুলোকে ধ্বংস করেছে। আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। 6টা ইসলামী ব্যাংক থেকে আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের প্রিয় বিজনেস গ্রুপ। এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে আমাদের অর্থমন্ত্রী কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন এই ব্যাংকগুলোকে চাঙ্গা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে গণতন্ত্রের পক্ষে ও ফ্যাসিবাদের বিপক্ষে প্রবাসীদের লড়াইয়ে শ্রদ্ধা জানানো হয়। আমার তেমন কিছু বলার। নাইম আবির, এখন, ঢাকা। দেখছেন শান্তবাজার। D8 সম্মেলনে যোগ দিতে কায়রো পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল সামিটে যোগ দিবেন 8 দেশের সরকার প্রধান। মিশরে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক চলছে। এ নিয়ে আরও জানাতে মিশরের নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আর প্রধান উপদেষ্টার কর্মসূচি কি কি রয়েছে এই D8 সম্মেলনে? জি ধন্যবাদ। একটু আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ এবং মালয়েশিয়ার বিভিন্ন আভ্যন্তরীণ বিষয়ে আলোচনা হয়েছে, যদিও এখনো প্রধান উপদেষ্টার যেই প্রেস সচিব তিনি এখনো আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেননি। আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই তিনি এই বিষয়ে কথা বলবেন। আমরা এই মুহূর্তে রয়েছি D8 সম্মেলনের প্রেস সেন্টারে। এখানে অনেক বিদেশি গণমাধ্যমের কর্মীরাও কিন্তু এখানে এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন এই সম্মেলনটি কভার করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে সবাই এখন এই মুহূর্তে এখানে মন্ত্রী পর্যায়ে যে বৈঠকটি সেই বৈঠকটি চলছে। সবাই কিছুক্ষণের মধ্যে মন্ত্রী পর্যায়ে বৈঠকের কি আলোচনা হয়েছে সে বিষয়ে গণমাধ্যমের সামনে কথা বলবেন। এখানকার যারা দায়িত্বরত আছেন তারা গণমাধ্যমের সঙ্গে যারা মুখপাত্র আছেন তারা কথা বলবেন। একটু বলে রাখতে চাই যে আসলে এই D8 সম্মেলনকে ঘিরে মিশরের যে আয়োজন সেটি তো আছে, কিন্তু আমরা যদি বলি যে এই সম্মেলনে 3টি ভাগে এই সম্মেলনকে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটি ভাগ হচ্ছে 16 এবং 17 ডিসেম্বর D8 এর কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। সেই কমিশন সভায় D8 এ কি বিষয়ে আলোচনা হবে সেই আলোচনার এজেন্ডাগুলো ঠিক করা হয়েছে। আর আজকে মন্ত্রী সভায় আজকে যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক, অর্থাৎ 8টি দেশের সদস্য দেশের যে মন্ত্রী পর্যায়ের যে বৈঠক
সেই বৈঠকে তারা আলোচনা করবেন যে আগামীকাল যে রাষ্ট্রপ্রধানরা বক্তব্য দিবেন, কথা বলবেন, এই বিষয়ে তারা নীতিগত অনুমোদন দিবেন এবং আগামীকালকেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 8 দেশের সরকার প্রধান তারা অংশ নেবেন। আমরা একটু বলে রাখতে চাই যে এখানে একটু যদি দেখাই যে আসলে এখানে কিছুক্ষণের মধ্যে যে বৈঠক, সেই বৈঠক স্থলে আমাদের সাংবাদিকদেরকে ডাকা হচ্ছে। আমরা এখন সেইখানে যাওয়ার চেষ্টা করব। এখানে এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীরা তারা এসে জড়ো হয়েছেন। তারা এই যে মন্ত্রী পর্যায়ের যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকটির কি আলোচনা হয়েছে এটি কভার করার জন্য। তো আমরা সব মিলিয়ে আমরা আসলে যেটি দেখছি যে D8 সম্মেলনকে ঘিরে এখানে বিভিন্ন দেশের ডেলিগেশন টিমের সদস্যরা এসেছেন। তারা আসলে গুরুত্বের সঙ্গে তারা আসলে দেখতে চান যে প্রত্যেকটি রাষ্ট্রের সঙ্গে একটি রাষ্ট্রের যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, নানা বিষয় নিয়ে তারা এখানে আলোচনা অনুষ্ঠিত হবে। চিকিৎসা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে, তাদের মধ্যে মানবাধিকার নিয়ে আলোচনা হবে, কৃষি উন্নয়ন বিষয়ক আলোচনা হবে। তবে এখানে আন্তর্জাতিক রাজনীতির কথা যদি বলি, একটি আলোচনার বিষয় রয়েছে, সেটি হচ্ছে লেবানন এবং গাজা ইস্যুটি এখানে গুরুত্বের সঙ্গে আলোচনা হবে। সে বিষয়ে রাষ্ট্রপ্রধানরা এখানে কথা বলবেন এবং ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্যভুক্ত করার জন্য তারা জাতিসংঘের কাছে আহ্বান জানাবেন। একই সঙ্গে গাজা এবং লেবাননে ইসরায়েলের যে আগ্রাসন চলছে সেই আগ্রাসন বন্ধ করার জন্য তারা ইসরায়েলের উপর এক ধরনের চাপ তৈরি করবেন এখান থেকে রাষ্ট্রপ্রধানরা। এর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই আমরা যেই সম্মেলন কক্ষটিতে রয়েছি, এখানে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এসে উপস্থিত হয়েছেন। উপদেষ্টা মাহফুজ আলম তিনি এখানে রয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি এখানে রয়েছেন। বাংলাদেশ ডেলিগেশন টিমের অনেকেই রয়েছেন। একই সঙ্গে যে 8টি দেশ রয়েছে সেই 8টি দেশের ডেলিগেশনের সদস্যরা এখানে রয়েছেন এবং এই ডেলিগেশনের সদস্যরা এখানে তারাও এখানে উপস্থিত রয়েছেন এবং তারা সবাই মিলে চেষ্টা করছেন যে আসলে এখানে এই যে সম্মেলনটি হচ্ছে সেই সম্মেলনটিকে কিভাবে একটি অর্থবহ সম্মেলনের রূপ দেওয়া যায়, এই চেষ্টা সবার মধ্যে আছে। একই সঙ্গে যে ইস্যুগুলো নিয়ে এখানে আলোচনা হবে সেই ইস্যুগুলো নিয়ে নানা ধরনের নিজেদের মধ্যে তারা আলোচনা করে দিচ্ছেন যে তারা এই 8টি দেশের যে অর্থনৈতিক জোটে নিজেদের দেশের পক্ষ থেকে কি কি বিষয় রয়েছে সেগুলো। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত D8 সম্মেলনের সবশেষ খবর। D8 সম্মেলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসেন। সান্ধ্যবাজারের সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। পেলাম বিরতির পর দেখছেন সান্ধ্যবাজার। এবার জানাবো দেশের বাইরের খবর। 2025 সালের প্রথম 6 মাসে প্রায় 10 লাখ সিরিয়ার শরণার্থী দেশে ফিরতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এছাড়া বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে জাতিসংঘের একটি তদন্তকারী সংস্থা। 13 বছরের গৃহযুদ্ধে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে পরিণত হয় সিরিয়া। দেশটির মোট জনসংখ্যার 70% বেশি মানুষ বিভিন্ন দেশে শরণার্থী হয়েছেন। তাদের জোরপূর্বক যেন সিরিয়ায় ফেরত না পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। আগামী জুন মাসের মধ্যেই বেশিরভাগ শরণার্থীদের সিরিয়ায় ফিরে আনা সম্ভব হবে। এদিকে আসাদ সরকারের অপরাধ তদন্তে সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে জাতিসংঘের তদন্তকারী সংস্থাটি। প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14 জনে, আহত কয়েকশো মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী পোর্ট ভিলায় 7.4 মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর জারি করা হয় সুনামি সতর্কতা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডের দূতাবাস সহ বেশ কয়েকটি ভবন। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ ও মোবাইল পরিষেবাও। উদ্ধার কাজের জন্য জনসাধারণের চলাচল সীমিত করতে 7 দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তার কার্যালয় বলছে ভূমিকম্পে 1 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখছেন সান্ধ্যবাজার। ব্রাজিলের মুদ্রার মান দেশটির ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরকারের নেওয়া আর্থিক নীতির সমালোচনা করেছে।
এছাড়া বাজারের অস্থিরতা মোকাবেলায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলেও অভিযোগ উঠেছে। এক বছরের ব্যবধানে ব্রাজিলের মুদ্রা রিয়েলের মান কমেছে প্রায় 30%। জানুয়ারিতে 1 মার্কিন ডলারে পাওয়া যেত 4.80 ব্রাজিলিয়ান মুদ্রা, তবে বছরের 1 মার্কিন ডলারের বিপরীতে মিলছে 6.2 ব্রাজিলিয়ান রিয়াল, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ বিনিময় হার। শান্তবাজারে নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকুন। শেষ করব সান্ধ্যবাজার, তার আগে শিরোনামগুলো আরো একবার। ইজতেমা ময়দানে হত্যায় জড়িতদের ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ঘটনাস্থলের 3 কিলোমিটারে 144 ধারা জারি। যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য এবং যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক প্রতিমন্ত্রী বাবর সহ 4 আসামি খালাস। পরেশ বড়ুয়ার যাবজ্জীবন, 6 জনের 10 বছর করে কারাদণ্ড। 4 জন খালাস, 8 জনের সাজা আপনার ওই যে 25B-তে ওটা ডেথ থেকে কমিয়ে এনে 10 বছর করেছেন। সুনির্দিষ্ট দিনক্ষণ সহ নির্বাচনের তারিখ চায় বিএনপি। 31 দফা বাস্তবায়ন করে জবাব দেওয়া হবে ষড়যন্ত্রকারীদের। আমরা যদি 31 দফা সফল করতে পারি, তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। এবং রেমিটেন্স বেশি আসা ব্যাংকগুলো ধ্বংস করেছে আওয়ামী লীগ। সরকারি কাজের সুযোগ পাবেন আন্দোলনে চাকরি হারানো প্রবাসীরা, বললেন 2 উপদেষ্টা। এই ছিল সান্ধ্যবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।